ভারত পাকিস্তান যুদ্ধ এটি এখন টক অফ দ্য কান্ট্রি না, টক অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ভারত পাকিস্তান উত্তেজনা, ভারত পাকিস্তান যুদ্ধ। ভারত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে মিসাইল হামলা চালিয়েছে এবং পাকিস্তানও তাৎক্ষণিকভাবে তার পাল্টা জবাব দিয়েছে। এবং আজকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি, সেই কমিটিতে দীর্ঘ আলোচনার শেষে পাকিস্তান সরকার প্রধান সিদ্ধান্ত নিয়েছে যে সেনাবাহিনীকে যে কোনো ধরনের হামলা চালানোর জন্য, সামরিক হামলা চালানোর জন্য সম্মতিও দিয়ে দিয়েছে। তো এখন এই খবরটি সবচেয়ে বড় ইস্যু, বিশেষ করে আমাদের এই অঞ্চলে ভূ রাজনৈতিক কারণে এটি একটি উত্তেজনার পারদ ছড়িয়েছে। ভারতের সঙ্গে আমাদেরও প্রায় 4000 কিলোমিটারের সীমান্ত রয়েছে। পাকিস্তানের আছে প্রায় 3500 কিলোমিটার, চীনের আছে আরো বেশি। তো যেই মুহূর্তে আমাদের একেবারে নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে পাকিস্তানের এরকম একটি যুদ্ধের সূচনা হয়ে গিয়েছে এবং পাল্টাপাল্টি বড় ধরনের হামলার হওয়ার আজকে রাতেই কিন্তু আশঙ্কা আছে। আজকে যে বুধবার রাত, আশঙ্কা করা হচ্ছে যে ভারতের এই হামলার জবাব দিতে পাকিস্তান আরো বড় ধরনের হামলা চালাতে পারে, পাল্টা হামলা চালাতে পারে। কারণ পাকিস্তান তারা বলেছে, ছাপ জানিয়ে দিয়েছে, যেই ইস্যুতে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে, যেই অভিযোগ এনে সেই অভিযোগের সত্যতা ভারত প্রতিষ্ঠিত করতে পারেনি। এই যে তাদের পেহেলগামে যে হামলাটা হয়েছিল গত মাসের মাঝামাঝি আর কি, সেখানে সন্ত্রাসী হামলায় বেশ কিছু পর্যটক তারা নিহত হয়েছে। সেই হামলার জন্য পাকিস্তানের সন্ত্রাসী কিছু গোষ্ঠী, আজাদ কাশ্মীরে যারা আছে, লস্করি তৈয়বা সম্ভবত, এবং অনেককেই তারা দায়ী করেছে এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ইন্ধন ছিল বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। জবাবে পাকিস্তানের সরকারের পক্ষ থেকে, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতের এই অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক, মিথ্যা, বানোয়াট এবং কল্পনাপ্রসূত। তারা জাতিসংঘের মাধ্যমে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। যদি তারা প্রমাণ করতে পারে যে এর সঙ্গে পাকিস্তান জড়িত, তাহলে তারা সেটি মেনে নেবে। কিন্তু সেরকম সেই তদন্ত কমিটিকে ফেস না করে ভারত একতরফাভাবে পাকিস্তানকে দায়ী করেছে এবং তার পরিপ্রেক্ষিতেই ভারত কিছুদিন থেকে বলে আসছিল যে এই সন্ত্রাসী হামলার তারা প্রতিশোধ নেবে, তারা পাকিস্তানকে সমুচিত জবাব দেবে। তারই প্রেক্ষাপটে মঙ্গলবার গভীর রাতে, অর্থাৎ যে রাতে বুধবার শুরু হয়েছে, এ রাত 1টা থেকে 2টা, প্রায় 25 মিনিট ধরে তারা 24টি মিসাইল হামলা চালিয়েছে প্রায় 9টি স্থানে এবং সেখানে 26 জনের মতো এখন পর্যন্ত মারা গিয়েছে। শোনা যাচ্ছে এই সংখ্যা আরো বাড়তে পারে। আহত হয়েছে প্রায় 50-এর উপরে। তো বাংলাদেশ, আমরা তো ভারতের প্রতিবেশী হিসাবে কিন্তু আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। যদি পাশের বাড়িতে আগুন লাগে, তাহলে যেরকম একটি সংখ্যা থাকে, ভয় থাকে যে সেই আগুন আমার বাড়িতে ছড়িয়ে পড়তে পারে। আগুন না ছড়িয়ে পড়লেও সেই আগুনের উত্তাপ কিন্তু আমার গায়ে লাগতে পারে। তাই বাংলাদেশেরও কিন্তু এই পরিস্থিতিতে উদ্বিগ্ন না হয়ে কোনো উপায় নেই। বাংলাদেশও উদ্বিগ্ন। আমাদের উচিত হবে যে আমরা কোনো পক্ষে অবস্থান নিতে চাই না এবং আমরা যুদ্ধের পক্ষে না। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে আজকে এতদিন থেকে, কত লোক প্রাণ দিয়েছে, কত নিরপরাধ লোক মারা গিয়েছে। এই যে পাকিস্তানে যে হামলাটা করলো ভারত, সেখানেও তো মহিলা, শিশু, তারা নিরপরাধ মানুষ মারা গিয়েছে। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না।
যারা ভূ রাজনৈতিক বিশ্লেষক তারা আরো ভালো বলতে পারবে যে আসলে এই যুদ্ধের পিছনে এই যে পাকিস্তান ভারত চিরশত্রু, হঠাৎ করে তাদের মধ্যে এই যে একটা যুদ্ধ তারা বাঁধিয়ে দিল বা বেঁধে গেল বা পরিকল্পিত, একজন এক এক দিক থেকে কথা বলছে। যেখানে কাশ্মীরে যেখানে এই সন্ত্রাসী হামলাটা হয়েছে সেখানে সারাক্ষণ কিন্তু সেনাবাহিনী থাকার কথা, থাকেও। ঐদিন ওইখানে কোনো সেনাবাহিনী পুলিশও ছিল না। এটি কিন্তু রহস্যজনক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কিন্তু এটি নিয়ে প্রশ্ন তুলেছেন। যাই হোক, এখন যে বিষয়টি বলতে চাচ্ছি, যে অ্যানালাইসিসটা আমাদের সামনে সেটি হলো পৃথিবীতে সবসময় একটা গোষ্ঠী যুদ্ধ বাঁধিয়ে রাখতে চায়। এরা কারা? এরা হলো অস্ত্র ব্যবসায়ী। এই যারা মারণাস্ত্র তৈরি করে, গোলা বারুদ, মিসাইল তৈরি করে, বিমান বানায়, যুদ্ধ বিমান তৈরি করে। এক কথায় এই যারা যুদ্ধের অস্ত্র সরঞ্জাম তৈরি করে, সেই সব অস্ত্র ব্যবসায়ীরা তারা কিন্তু পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও একটি যুদ্ধ লাগিয়ে রাখতে চায়। কারণ যুদ্ধ যদি না থাকে তাহলে তাদের এইসব কারখানা, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারা যুদ্ধ তৈরি করার জন্য, যুদ্ধ অবস্থা তৈরি করার জন্য, অস্ত্র বিক্রি করার জন্য তারা নানান রকম প্রেক্ষাপট তৈরি করে, নানানভাবে তারা ক্ষেত্র তৈরি করে। ইভেন তারা সোর্স নিয়োগ করে, টাকাও বিনিয়োগ করে। আর সারা ওয়ার্ল্ডে কিন্তু একটা ইস্যু, যেই মুসলমান এন্টি মুসলিম এবং মুসলমানদেরকে একটা সন্ত্রাসী ট্যাগ দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় দেখেন না, মিডল ইস্টে কি অবস্থা। মিডল ইস্টকে টার্গেট করে শেষ করে দেওয়া হচ্ছে একের পর এক। ইরাকে কি হয়েছে, আপনার সিরিয়ায় কি হয়েছে, মিশরে কি হয়েছে, লিবিয়াতে কি হয়েছে, এই মধ্যপ্রাচ্য শেষ করে দিয়েছে, একটার সাথে একটা লাগা রাখছে। এবং সেখানে কিন্তু ইসরায়েলকে সৃষ্টি করেছে কিন্তু এই ইউরোপের এই যারা এই ইহুদি খ্রিস্টানরা কিন্তু ওখানেই কিন্তু এই মধ্যপ্রাচ্যকে টার্গেট করছে, এই মুসলমানদেরকে টার্গেট করছে। ঠিক তেমনি সারা বিশ্বে যে সমস্ত মুসলিম রাষ্ট্র আছে তাদেরকে টার্গেট করে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদী চক্রান্ত আছে কিন্তু। যে কারণে দেখবেন এই যে ভারতের এই হামলাকে কিন্তু সঙ্গে সঙ্গে সমর্থন করেছে ইসরায়েল। আমার ব্যক্তিগত বিশ্লেষণ, এই হামলার পিছনে ইসরায়েল সহ আরো অনেক পশ্চিমা দেশের গোপন ইন্ধন আছে। এখন হয়তো অনেকে প্রকাশ্যে অনেক রকম মন্তব্য করছে, প্রতিক্রিয়া ব্যক্ত করছে, কিন্তু আসলে ভিতরের সব কিন্তু এক। এই যুদ্ধটাকেও কিন্তু এখন মোদী সরকার তারা ওই হিন্দু মুসলিম একটি জায়গায় তারা নিয়ে যেতে চায়। ভারত পাকিস্তানের যুদ্ধটাকে তারা একটি ধর্মীয় ট্যাগ দিয়ে হিন্দু মুসলিম সেন্টিমেন্টটাকে তারা কাজে লাগাচ্ছে। এখানেও কিন্তু ভোটের রাজনীতি। ভারতের বিজেপি সরকার তারা আরো টানা ক্ষমতা থাকার জন্য, তো হিন্দুত্ববাদ, ধর্মকে সামনে রেখে, বিজেপি তো ধর্মীয় রাজনীতি করে, তারা সারা ভারতের হিন্দুদেরকে এক করতে চায় তার দলের মধ্যে, বিজেপির প্রতি আবেগ বাড়াতে চায়, বিজেপির সমর্থন বাড়াতে চায়। এই জন্য এগুলো মেকি তৈরি করা একটি ক্ষেত্র। এটি অনেকের অভিযোগ, অনেক বিশ্লেষক এটি মনে করে। এখানেও কিন্তু ক্ষমতা রাজনীতি, ভোটের রাজনীতি। যদিও পাকিস্তান প্রশ্নে ভারতের কিন্তু সব দল কিন্তু এক, তাদের না হয়ে উপায় নাই। তো আমি মনে করি যে আমাদের সামনেও কিন্তু একটি কঠিন সময়। দেখেন আমরা অলরেডি কিন্তু আরাকান, এই যে মিয়ানমার, এই সীমান্তে রোহিঙ্গা পুশ করা হয়েছে এখানে রোহিঙ্গাদেরকে। এটাও কিন্তু একটি গভীর চক্রান্ত। রোহিঙ্গারা তো মুসলমান। তাদেরকে এই বছরের বছর যে অনুদান দিয়ে, টাকা দিয়ে এই যে যায় খাওয়ার ব্যবস্থা করছে কারা? কেন? কি উদ্দেশ্যে? আমাদের খবর নিতে হবে যে আমাদের পাহাড়ে কত লোক তারা খ্রিস্টানে কনভার্ট হয়েছে। কেন? এই যে একটা ডিপ স্টেট করার চক্রান্ত কিন্তু আছে আমাদের এই অঞ্চলে। এই কক্সবাজার, চট্টগ্রাম, ওদিকে রাখাইন, ইভেন ভারতের মধ্যেও কিন্তু মিজোরাম কয়েকটা জায়গায় কিন্তু তারা খ্রিস্টানের সংখ্যা কনভার্ট করে উপজাতীয়দের কনভার্ট করে তারা খ্রিস্টান বানিয়েছে। একটি খ্রিস্টান রাষ্ট্র করার, একটা ডিপ স্টেট করার কিন্তু চক্রান্ত কিন্তু পশ্চিমাদের আছে। তাই আমি মনে করি যে আমাদের সামনে কিন্তু অনেক কঠিন সময়।
তাই আমরা যে বাংলাদেশী হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা দল, মত নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশীকে প্রতিটি কদম ফেলতে হবে খুব সাবধানে, সতর্কভাবে। আমরা কারোর সাথে যুদ্ধে জড়াতে চাই না। আমরা কারো পক্ষই নিব না। আমরা সত্যের পক্ষে, আমরা শান্তির পক্ষে এবং আমরা আমাদের দেশে গণতন্ত্র কিভাবে শক্তিশালী করব, আমাদের দেশের অর্থনীতি, রাজনীতির কেমন ভালো হবে, আমরা কিভাবে সামনের দিকে ভালো থাকব, কিভাবে স্বনির্ভর হব, আমাদের সার্বভৌমত্বকে আমরা কিভাবে আরো অটুট রাখব, শক্তিশালী করব এবং সামরিকভাবেও কিন্তু বাংলাদেশকে এখন সময়ের চাহিদা যে আমাদের এই সাধ্যের মধ্যে আমাদেরকেও কিন্তু আমাদের সামরিক শক্তি আমাদের বৃদ্ধি করতে হবে সাধ্যমতো করে। আমরা কারোর প্রতি যাতে আমাদের কোনো ডিপেন্ডেন্ট না হতে হয়। আমি মনে করি যে একটি কঠিন সময় পার করছি। শেষ করব ভিডিওটি এটাই বলে যে যুদ্ধটা শুরু হয়েছে একভাবে। কিন্তু যদি এটি এটি সর্বাত্মক যুদ্ধে রূপ নেয়, তাহলে কিন্তু সত্যি বাংলাদেশের জন্য এবং এই দক্ষিণ এশিয়ার প্রায় সব রাষ্ট্রের জন্য একটি বিপদ অপেক্ষা করছে। এমনকি এটি একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে। কারণ সবচেয়ে আশঙ্কার বিষয় ২ পরাশক্তি যাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার রয়েছে, পারমাণবিক বোমা রয়েছে। যখন একটি পক্ষ তার শক্তি সামর্থ্যে না পেরে উঠবে তখন কিন্তু নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার হতে পারে। এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে সম্ভাবনা আছে যে ভারত যদি এই যুদ্ধ সর্বাত্মক যুদ্ধের রূপ নেয়, সমূহ আশঙ্কা আছে কিন্তু যে পাকিস্তানের পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহার করার। সেটি হলে একটি মহা বিপর্যয় নেমে আসবে দক্ষিণ এশিয়া সহ সারা পৃথিবীতে। এবং এই পরমাণু যুদ্ধ কিন্তু ওই ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা অবশ্যই প্রত্যাশা করব না এমন একটি পরিস্থিতি। আমরা চাই ভারত পাকিস্তানের এই যে সৃষ্ট যে যুদ্ধ অবস্থা বা যে যুদ্ধ যেভাবে শুরু হয়েছে এটি অবিলম্বে বন্ধ হবে আলোচনার মাধ্যমে। আমরা শান্তি চাই। আমরা বাংলাদেশের মানুষ যারা আছি হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্মের লোক আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। এখানেও কিন্তু এখন একটি ধর্মীয় কার্ড খেলার চেষ্টা করা হবে। সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা করা হবে। আমাদের সবাইকে ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে। সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, সরকারি কর্মচারী বলেন, রাজনীতিবিদ সকল শ্রেণী পেশার মানুষকে দেশকে ভালোবেসে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ধীর স্থিরভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। কারোর কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না। আল্লাহ হাফেজ।